নর্থ ওয়েস্ট ভিয়েতনামের কোয়াংনি প্রদেশে হ্যালং শহরটি অবস্থিত, আর এই হ্যালং শহরের নামেই হ্যালং বে। আমাদের পৃথিবীতে যে 7টি ন্যাচারাল ওয়ান্ডার্স আছে, হ্যালং বে তার মধ্যে একটি প্রধান ন্যাচারাল ওয়ান্ডার। এই জায়গাটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ডিক্লেয়ার করেছিল ইন দ্য ইয়ার 1994। মর্নিং শোজ দি ডে। হ্যানয়ের হোটেল থেকে যখন আমরা হ্যালং বের উদ্দেশ্যে রওনা দিলাম, তখনই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। 2.5 ঘন্টা ট্রাভেল করার পরে আমাদের প্রথম স্টপ দেওয়া হয়েছিল এই মুক্তো তৈরির কারখানাটিতে। এখানে মুক্তো চাষ করা হয়। কি প্রসেসে চাষ করা হয় সেটা ডেমনস্ট্রেশন দেখানো হয়েছিল আমাদের। মুক্তো কিভাবে অয়েস্টার থেকে বের করা হচ্ছে সেই প্রসেসটাও দেখানো হয়েছিল। এখানে একটি শোরুমও ছিল, যেখানে নানান ধরনের মুক্তোর অর্নামেন্টস পাওয়া যাচ্ছিল। যদিও আমার মুক্তোর উপর বিশেষ ফ্যাসিনেশন নেই, আমি কোনো রকম মুক্তো কিনিনি ওখান থেকে। এইখানে স্টপেজটা দেওয়ার আরেকটা মেন কারণ হলো এখানে ওয়াশরুম আছে। এতটা ট্রাভেল করে যাওয়ার পথে এই ওয়াশরুমও ইউজ করা যেতে পারে, ওই জন্যই এইখানে একটা স্টপেজ দেওয়া হয়। প্লাস পুরো ডেমনস্ট্রেশনটা দেখার জন্যও দেওয়া থাকে। এইখানে বেশ অনেকটা সময় লেগে গেল আমাদের। তারপর আমাদের নেক্সট স্টপেজ ছিল ব্যাম্বু ফাইবারের যে শপটিতে আমাদের নিয়ে যাওয়া হয়েছিল সেইখানে। ব্যাম্বু ফাইবারের যে শপটিতে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে প্রথমে আমাদের বেশ একটা বড় ডেমনস্ট্রেশন দেওয়া হয়েছিল কিভাবে জিনিসপত্র তৈরি হয় বা কি কি জিনিস এই ব্যাম্বু ফাইবার থেকে তৈরি হয়। তারপর দোকানটিতে আমাদের পাঠানো হলো, সেখানে যে যার ইচ্ছে মতো জিনিসপত্র কিনে এরপর আমরা চললাম আমাদের সেই দিনের গন্তব্যে, সেটা হলো হ্যালং বে। এই হ্যালং বে ঘুরতে গেলে ক্রুজ বুক করতে হয়। হাতে যেই রকম সময় থাকবে সেই রকম ক্রুজ বুক করা যায়। যেমন যদি কয়েক ঘন্টা হাতে টাইম থাকে তাহলে সেই ক্রুজও আছে, যেমন সেরকম ফুল ডে হাতে থাকলে ফুল ডে ঘোরাবার মতো ক্রুজ আছে। আবার হাতে যদি 2 দিন সময় থাকে তাহলে ক্রুজে কিন্তু 1 রাত থেকেও পুরো হ্যালং বেটা ঘোরা যায়। আমাদের ক্রুজে ডে ট্রিপ বুক করা ছিল, আমরা ফুল ডেটাই ক্রুজে ঘুরবো। সেই মতো বুকিং চার্জ কিন্তু মানে ক্রুজের জন্য যে বুকিং চার্জ থাকে সেইটা ভ্যারি করে ক্রুজ টু ক্রুজ। মোটামুটি যেসব ক্রুজে ফুল ডে ঘোরার ট্রিপ আর কি, ডে ট্রিপের যে ক্রুজগুলো, তাতে লাঞ্চ প্লাস স্ন্যাক্সের ব্যবস্থা থাকে, আর চার্জ পড়ে 4000 to 7000 পার হেড। হ্যালং বেতে আমাদের ডে ট্রিপ বুক করা হয়েছিল। ক্রুজে উঠে কিছু ইনস্ট্রাকশন আমাদের ট্রাভেল এজেন্ট দিল। তারপরে আমাদের জন্য লাঞ্চের ব্যবস্থা যেটা ছিল, আমাদের লাঞ্চ সেরে ফেরতে বলল, কারণ যেইটুকু সময় আমরা পয়েন্টে পৌঁছবো, মানে যেখানে কায়াকিং বা ব্যাম্বু বোট রাইড হয় বা যে টি টপ আইল্যান্ড বা সারপ্রাইজ কেভস যেখানে আছে সেখানে পৌঁছতে বেশ খানিকক্ষণ সময় লাগবে। সেই সময়ের মধ্যে আমরা লাঞ্চ সেরে ফেলতে পারবো। সেই মতো আমরা লাঞ্চ সারলাম এবং আমরা যখন কায়াকিং বা ব্যাম্বু বোট রাইড যেখানে হয় যে পয়েন্টে সেখানে পৌঁছলাম, তখন সবারই মোটামুটি লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে এবং ক্রুজেই আমাদের জন্য জলের ব্যবস্থা ছিল। আমাদের সবাইকে ওয়াটার সাপ্লাই করা হলো। আমরা জল নিয়ে তারপর ক্রুজ থেকে নেমে ব্যাম্বু বোট রাইডের জন্য গেলাম। এই পুরো ট্রিপটার মধ্যে ব্যাম্বু বোট রাইডের কস্টটাও ইনক্লুডেড ছিল, তাই আমাদের আলাদা করে কোনো টিকিট কাটতে হয়নি।
এখানে কায়াকিং এরও ব্যবস্থা আছে, তবে কায়াকিং যেহেতু নিজেদের করতে হয় একটু রিস্কি ব্যাপার, তাই ভালো সুইমার হলে কায়াকিং করা ভালো আর কি, না হলে ওই অপশনটাই না যাওয়াই ভালো। আমরা ব্যাম্বু বোট রাইডে প্রায় 15 জন করে এক একটা বোটে উঠে আমরা পুরো বেটা ঘুরে দেখব। এবার এরকম একটি লাইমস্টোন আইল্যান্ডের নিচ দিয়ে একটা হলো আছে, যেটা দিয়ে পাস করা যায়। এর তলা দিয়ে বোটগুলো যাচ্ছে এবং ভেতরে পুরো বেটায় খুব সুন্দরভাবে মানে ঘেরা আছে আইল্যান্ড দিয়ে। ভেতরটা খুবই সুন্দর। আমাদের গ্রুপে যারা ছিল সবাই ব্যাম্বু বোট রাইডই অপ্ট করেছিল, কেউ কায়াকিং করেনি। এখানে বেশ অনেকটা সময় ঘোরালো বোটে করে। ব্যাম্বু বোটে যে রাইডটা ছিল বেশ অনেকটা সময় কাটানোর পরে আমরা দেখতে যাব একটি সারপ্রাইজ কেভ, মানে একটি লাইমস্টোন কেভ, যেটি দেখার জন্য আমাদের প্রায় 200টা মতো সিঁড়ি ক্লাইম্ব করতে হবে, তবেই আমরা কেভটিতে পৌঁছবো। আমরা চললাম কেভের উদ্দেশ্যে। ভেতরটা কিন্তু ঘুরতে প্রায় 40 to 45 মিনিট সময় লেগে যাবে। কেভটি এতটাই বড়। ভেতরটা পুরোপুরি অন্ধকার, কিন্তু বেশ অনেক জায়গায় আলোর ব্যবস্থা ছিল এবং কোনো রকম অসুবিধা হয়নি। যদিও কিছু কিছু প্যাসেজ খুবই সরু, মানে খুবই ন্যারো ছিল, যেখান দিয়ে উঠতে বা নামতে একটু কষ্টই হচ্ছিল। এই সারপ্রাইজ কেভটি বা লাইমস্টোন কেভটি ঘুরে দেখতে আমাদের প্রায় 40 মিনিটস মতো টাইম লেগে গেছিল। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল টি-টপ আইল্যান্ড, কিন্তু এই কেভের ভেতরে থাকার কারণে আমরা বুঝতে পারিনি বাইরে তখন বেশ ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছিল। তবে বারবার তো আর ভিয়েতনাম আসা যায় না, বা ভিয়েতনাম আমাদের হাতের কাছেও নয়, তাই বৃষ্টি মাথায় নিয়েই আমরা টি-টপ আইল্যান্ডটা ঘুরলাম। এখানে কিন্তু মানে এই হ্যালং বেতে টেম্পারেচার মোটামুটি থ্রু আউট দ্য ইয়ার ভ্যারি করে 15 ডিগ্রি থেকে 25 ডিগ্রির মধ্যে। তার মধ্যে বৃষ্টি হচ্ছিল বলে বেশ ভালোই ঠান্ডা লাগছিল। যাই হোক, টি-টপ আইল্যান্ডটায় কোনো রকম অ্যাক্টিভিটি আমরা করতে পারিনি বৃষ্টির কারণে। এখানে স্নোকেলিংয়েরও ব্যবস্থা ছিল বা অনেক রকম অ্যাক্টিভিটি ছিল, যেগুলো আমাদের পক্ষে করা সম্ভব হয়নি। তবে পুরো আইল্যান্ডটি ভালো করে ঘুরে দেখলাম। এই আইল্যান্ডটিতে একটি বিচ আছে ছোট্ট মতো, মানে যেখানে বালি আছে আর কি। নর্মালি সামারে বা সানি ডেতে এই বিচে কিন্তু অনেকেই সানবাথ নেয়, কিন্তু বর্ষা বা বৃষ্টির কারণে বিচটি ফাঁকাই ছিল। অ্যাজ এ হোল ভিউটা অসম্ভব সুন্দর। ভিয়েতনাম ভিজিট করলে হ্যালং বে একটা মাস্ট ভিজিট স্পট। ডে ট্রিপ হিসেবেই বেশি ভালো বলে আমার মনে হয়।
টাইম কম থাকলে ডে ট্রিপ হিসেবে হ্যালং বেকে ঘুরে ব্যাক করুন হ্যানয়। সেই মতো আমরাও ডে ট্রিপে হ্যালং বে ঘুরে হ্যানয় ব্যাক করলাম। So stay in touch with Soma and her passion. See you all my friends and love you all. Bye.